হ্যালো, আজকে আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায়ের উপরে আমরা 7 নম্বর ক্লাস। আর আমি বলা বাহুল্য যে আমি বললাম আগামী শুক্রবারে আমরা ষষ্ঠ অধ্যায়ের উপরে এক্সাম হবে, তো সবাই ষষ্ঠ অধ্যায়টা পড়ে নাও, ঠিক আছে? আমরা আবার শুরু করি। দেখি সবাই, আমরা গত ক্লাসে আমরা জাস্ট এই চিত্রটাই দেখছিলাম। আমরা জাস্ট টোটাল সম্পর্কে আমি বলতে পারি নাই সময়ের অভাবে। সো আমরা আজকে আবার এই চিত্রটা নিয়ে আমরা আগের পুনরালোচনা করবো একটু, জাস্ট 1 মিনিট সময়ের মধ্যে। সবাই একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করো। তো আমরা বলছিলাম কি যে আসলে এর আগের ক্লাসে দেখছিলাম হৃৎপিণ্ডের গঠনটা কেমন, তার স্তর কয়টা, তার কোন কোন অঙ্গ আছে, এগুলো দেখছিলাম। তারপর আমরা হালকা একটু দেখছিলাম যে কীভাবে হৃৎপিণ্ড পরিবহন করে রক্তটা। এখানে আমরা সীমাবদ্ধ রাখছিলাম। আজকে ঠিক আমরা ওখান থেকে আবার শুরু করি। আচ্ছা দেখি, আমরা বলছিলাম কি যে আমরা যখন নিঃশ্বাস নিই, কী নিলাম আমরা? অক্সিজেন। সেই অক্সিজেনটা কোথা থেকে আসে? বায়ু থেকে আসে। আমি কল্পনা করলাম কি এটা হচ্ছে ফুসফুস, এটা হৃৎপিণ্ড, এটা হচ্ছে গিয়ে দেহ, এটা পালমোনারি শিরা, অ্যাওর্টা, ভেনা কাভা, পালমোনারি ধমনী। সবাই চিত্রটা এঁকে নিতে হবে। তো যখন আমরা নিঃশ্বাস নিলাম তখন বায়ু কোথায় প্রবেশ করলো? ফুসফুসে, ঠিক আছে? বায়ু কোথায় প্রবেশ করলো? ফুসফুসের ভিতরে। তারপর ফুসফুসের ভিতরে বায়ু প্রবেশ করার পরে আর কী হবে দেখি আমরা। ফুসফুসের ভিতরে বায়ু প্রবেশ করার পরে আমার রক্তের মধ্যে কী থাকে? রক্ত সারা দেহের মধ্যে থাকে, ফুসফুসও থাকে। সেই হিমোগ্লোবিনের সাথে কী হয়ে যাবে? মিক্স হয়ে যাবে। হিমোগ্লোবিনের সাথে মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে তৈরি করবে কি? অক্সি হিমোগ্লোবিন। সেই অক্সি হিমোগ্লোবিন আকারে আমি আসলে দেখাচ্ছি কি এদিকে অক্সিজেন আসতেছে, কিন্তু আসলে অক্সিজেন না, এদিকে কী আসে? রক্ত আসে। রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। সেই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে কোথায় চলে আসে? হৃৎপিণ্ডে। এটা আমরা কত ক্লাসে দেখছিলাম আমরা। তারপরে কখন হৃৎপিণ্ডে আসে? যখন হৃৎপিণ্ডে কোন অবস্থা থাকে? প্রসারিত অবস্থায়। এই যে প্রসারিত অবস্থা, এটাকে আমরা কী বলছিলাম? ডায়াস্টোল। এবার যখন হৃৎপিণ্ড সিস্টুল হতে শুরু করে, সিস্টুল বলতে কি? যখন সংকুচিত শুরু করে তখন কিন্তু হৃৎপিণ্ডের মধ্যে কী পড়ে? চাপ পড়ে। যখন চাপ পড়ে অটোমেটিকলিভাবে এই দিকটা বন্ধ হয়ে যায়। এটা ঈশ্বর প্রদত্ত। কীভাবে বন্ধ হয়ে যায় আমরা আমরা পাশের যে চিত্রটা, এটা থেকে আমরা বুঝতে পারবো আমরা। তো আমরা এটাতে পরে যাবো, আগে এটা বুঝতে হবে। বন্ধ হয়ে যায় তখন রক্তটা, যখন বন্ধ হয়ে যায় তখন রক্ত এদিকে যাওয়ার আর রাস্তা খোলা থাকে না, তখন সেটা অ্যাওর্টার মাধ্যমে চলে আসে। অ্যাওর্টা দিয়ে কী আসে? দেহে আসে। এই যে অ্যাওর্টা যে অক্সিজেন যা আসে, এটার মধ্যে কিন্তু কী থাকে? অক্সি হিমোগ্লোবিন, সাথে কী থাকে? অক্সিজেন। সেই অক্সি হিমোগ্লোবিন কোথায় আসে? দেহে আসে। আচ্ছা, এবার আমরা কত ক্লাসে মনে হয়তো আমরা একটু পর্যন্ত আসছিলাম। এবার আমরা জানি কি আমরা দেহের মধ্যে বিলিয়ন বিলিয়ন কোষ আছে। প্রত্যেকটা কোষের মধ্যে প্রতি সেকেন্ডে কোটি কোটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে, কোন প্রক্রিয়া? শ্বসন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া বলছিলাম আমরা? শ্বসন প্রক্রিয়া। এই শ্বসন প্রক্রিয়ার জন্য, শ্বসন প্রক্রিয়াটা কি আমরা জানি? শ্বসন প্রক্রিয়া হচ্ছে আমরা যে খাবারগুলো খাই না, আমরা যে খাবার খাই, আমাদের দেহের চলার জন্য কী প্রয়োজন? শক্তি প্রয়োজন না? আমরা শক্তি খাই নাকি খাবার খাই? তো খাবার থেকে শক্তি কীভাবে তৈরি হয়? ওই খাবার থেকে শক্তি যে তৈরি হয় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হচ্ছে কোন প্রক্রিয়া? শ্বসন প্রক্রিয়া। আর এই শ্বসন প্রক্রিয়ার জন্য আমাদের অক্সিজেনটা প্রয়োজন, ঠিক আছে? কথা বোঝা গেছে? সো আমার দেহে তো অনেকগুলো কোষ আছে, বিলিয়ন বিলিয়ন। আমি চিন্তা করলাম এখানে আমার একটা কোষ আছে। এই কোষটার মধ্যে কী হচ্ছে? শ্বসন প্রক্রিয়া হচ্ছে না? তার কী প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। যখন আমার রক্ত দেহের মধ্যে পৌঁছে গেল তখন আমার দেহের কোষে অক্সিজেন প্রয়োজন। তখন কী হবে জানো? আমার এই যে অক্সিজেন হিমোগ্লোবিনটা, এটা ব্যাঙ্গে যাবে। কী যাবে? ব্যাঙ্গে। অক্সিজেন আলাদা হয়ে যাবে, হিমোগ্লোবিনও আলাদা হয়ে গেল, যা হয়ে গেছে। অক্সিজেনটা কোথায় ঢুকে গেল? কোষের ভিতরে। কিসের ভিতরে? দেহের ভিতরে অবশ্যই। দেহের কিসের ভিতরে? কোষের ভিতরে। কোষের শ্বসন প্রক্রিয়ার জন্য সে অক্সিজেনটা কী করবে? ব্যবহার করবে। এই কোষের ভিতরে অক্সিজেন ঢুকলো।
এবার শ্বসন প্রক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে সে অক্সিজেন ব্যবহার করবে, অক্সিজেন ব্যবহার করার পর শ্বসন প্রক্রিয়ার পরে সে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড। এই যে কোষ কী তৈরি করলো? কার্বন ডাইঅক্সাইড। তো আমরা এই যে বললাম যে আমরা যখন নিঃশ্বাস নিই ঠান্ডা বাতাস নেই, যখন ছাড়ি গরম বাতাস কার্বন ডাইঅক্সাইড থেকে। এই কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসে? আমরা নিলাম অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আসে কোথা থেকে? আসে দেহ থেকে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এটা তৈরি হয়। তো বিষয়টা ক্লিয়ার কিনা? এবার আমরা পরবর্তীটা বোঝার চেষ্টা করি। কার্বন ডাইঅক্সাইড আসলো, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, বের হলো না? বের হওয়ার পরে কী হলো? এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার ফুসফুসতে বের হয়ে যায়, বের হয়ে যায় না? এখন ফুসফুসে কীভাবে আসে? কার্বন ডাইঅক্সাইড কিন্তু নিজের ইচ্ছা আসতে পারে না। সেই কার্বন ডাইঅক্সাইডটা আসে কিসের সাথে? রক্তের হিমোগ্লোবিনের সাথে। ওই যে আগে যে হিমোগ্লোবিনটা আসছিল না, ওই হিমোগ্লোবিন রক্তের হিমোগ্লোবিনের সাথে বাইন করবে কি? কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি করবে কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে আমি চিত্রের মধ্যে কী দেখাইলাম? যে এদিক থেকে কার্বন ডাইঅক্সাইড, এদিক থেকে কী যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড। আসলে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে না, যাচ্ছে রক্ত। রক্তের মধ্যে কী থাকে? লোহিত রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকার মধ্যে কী থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশে তৈরি করে কি? কার্বামিনো হিমোগ্লোবিন। বোঝার চেষ্টা করি এর নাম কি? কার্বামিনো হিমোগ্লোবিন। এই কার্বামিনো হিমোগ্লোবিনটা কোথায় চলে যায়? হৃৎপিণ্ডে। এই যে কার্বামিনো হিমোগ্লোবিন। আমি ধরে নিলাম কার্বন ডাইঅক্সাইডই, ঠিক আছে? তাহলে এই যে দেহ থেকে হৃৎপিণ্ডে যাচ্ছে, রক্ত যাচ্ছে, তার সাথে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে। এই যে শিরাটা, যে নালীটা, নালীর নাম কি? ভেনা কাভা। কি এটা? ভেনা কাভা। সবচেয়ে মোটা যে নালিকার এরিয়া হচ্ছে কি? ভেনা কাভা। আচ্ছা, যাই হোক, এবার আমি বলছিলাম হৃৎপিণ্ডের মধ্যে আমাদের এরকম দুইটা প্রকোষ্ঠ আছে। এই পাশ থেকে এই পাশে যেতে পারে না, বা এই পাশ থেকে এই পাশেও যেতে পারে না। এবার যেহেতু স্বাভাবিকভাবে এদিকে প্রবেশ করতেছে কার্বন ডাইঅক্সাইড, মানে রক্ত প্রবেশ করতেছে, অবশ্যই কখন প্রবেশ করবে? যখন একটা জিনিস কোন অবস্থা থাকে? প্রসারিত অবস্থা থাকে। প্রসারণ অবস্থাকে বলা হয় ডায়াস্টুল, আর যখন সংকোচিত বলা হয় সিস্টুল। তাহলে যখন এটা প্রসারিত হয়, কোন পাশটা? এটা কোন পাশ? এটা ডান পাশ। ডান পাশ অল নিলয় আমরা পরে বলবো। ডান পাশটা যখন প্রসারিত অবস্থা থাকে, তখন দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ভেনা কাভার মাধ্যমে কোথায় যায়? হৃৎপিণ্ডে যায়। প্রসারণ শেষ। এবার প্রসারণ যখন শেষ, তখন কী শুরু হবে? সংকোচন। আমরা জানি একটা হৃৎপিণ্ড প্রতি মিনিটে 70 থেকে 80 বার সংকোচিত প্রসারিত হয়, ঠিক আছে? তো পরবর্তীতে কী হবে? যখন তার সংকোচন হওয়া শুরু করে, তখন এই যে কার্বামিনো হিমোগ্লোবিন কোথায় চলে যায়? পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় যাবে? ফুসফুসে। তো ফুসফুসে কী যাবে? কার্বামিনো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি, শ্বাস ত্যাগ করি, তখন হিমোগ্লোবিন বেরিয়ে যায়? কী বাইর হয়? যখন ফুসফুসের মধ্যে আমরা পৌঁছাই, তখন হিমোগ্লোবিনটা কী হয়ে যায়? হিমোগ্লোবিনটা ভেঙে যাবে। আর এই যে কার্বন ডাইঅক্সাইডটা আছে না, এটা এই পাশ দিয়ে বেরিয়ে যাবে। দেখো সবাই বিষয়টা বুঝতে পারছো কি না? কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গেল তো এখন কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। তাহলে পরবর্তী আবার কী করব? আবার নিঃশ্বাস নেব, আবার অক্সিজেন আসবে, আবার বাইন্ড করবে, অক্সিজেনগুলো তৈরি করবে, পালমোনারি শিরার মধ্যে হৃৎপিণ্ডে আসবে ডায়াস্টুল অবস্থায়। আবার হৃৎপিণ্ড সিস্টুল হবে, সিস্টুল হলে এয়ারওয়েটার মাধ্যমে দেহে আসবে। দেহের মধ্যে আসার পরে অক্সিজেনটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে কোথায় প্রবেশ করবে? কোষের মধ্যে। অক্সিজেনটা কোষ ব্যবহার করবে, ব্যবহার করার পরে সে তৈরি করবে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা আবার হিমোগ্লোবিনের সাথে মিশে তৈরি করবে কি? কার্বামিনো হিমোগ্লোবিন। সেই কার্বামিনো হিমোগ্লোবিনটা ভেনা কাভার মাধ্যমে যাবে কোথায়? হৃৎপিণ্ডের ডায়াস্টুল অবস্থায়। এটা কিসের? অল ইন্ডিয়ার ডায়াস্টুল অবস্থায়। তারপরে ডায়াস্টুল অবস্থায় আসার পরে কার্বন ডাইঅক্সাইডটা এই কার্বামিনো হিমোগ্লোবিনের মাধ্যমে যাবে কোথায়? আবার পালমোনারি ধমনির মাধ্যমে যাবে ফুসফুসে যাওয়ার পরে আবার হিমোগ্লোবিনটা আলাদা হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে না? শেষ পর্যন্ত আবার এই প্রক্রিয়াটা বারবার চলবে। এই যে চক্রটা, এটাকে বলা কি? কার্ডিয়াক চক্র বা হৃদচক্র। কার্ডিয়াক চক্র বা হৃদচক্র, ঠিক আছে?
তো সেই কার্ডিয়াক চক্র বা হৃদচিকিৎসা চক্রটা আমরা বোঝার চেষ্টা করব। অনেক সময় প্রশ্ন আসে যে কার্ডিয়াক চক্র কী বা হৃদচক্র কী। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমরা কী বলছিলাম, এটা হচ্ছে গিয়া বাম, এটা হচ্ছে গিয়া ডান। এটার আমরা 4টা প্রকোষ্ঠ চিন্তা করলো। এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা আরেকটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা আরেকটা প্রকোষ্ঠ। 4টা প্রকোষ্ঠ আমরা কল্পনা করতে পারি না? পারি। তাহলে এই যে আমার কার্ডিয়াক চক্রটা আমরা ডিটেলস পরবর্তী আলোচনা করব। জাস্ট আমি আবার বলতেছি, কার্ডিয়াক চক্রটা হচ্ছে গিয়া একটা চক্র সম্পন্ন হতে কতক্ষণ সময় লাগে জানো? সময় লাগে 0.08 সেকেন্ড। 0.8 সেকেন্ড সময় লাগে। তার মধ্যে এটা হচ্ছে কি আমার হচ্ছে এটা বাম, এটা হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। আমি চক্রটা একটু বিস্তারিত একটু বলে দিই, জাস্ট একটু আইডিয়া করে দিচ্ছি, কারণ এই চিত্রটা আমার ওই চিত্রটা ক্লিয়ার থাকলে এটা আমি সহজে বুঝতে পারবো। সো এই চিত্রটা সম্বন্ধে আমি একটু ক্লিয়ার করি আগে। বাম অলিন্দ, এটা হচ্ছে গিয়া বাম অলিন্দ বাম নিলয়। অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করলো। কোথায় থেকে? ফুসফুস থেকে। ঠিক আছে, যখন বাম অলিন্দে আসবে তখন কিন্তু কী হবে, এই অলিন্দটা কী থাকবে? অলিন্দটা খোলা থাকবে না। এটা হচ্ছে গিয়া খোলা থাকলে যখন মানে এটা প্রসারিত অবস্থা থাকবে। প্রসারিত কী বলা হয়? ডায়াস্টোল। কী বলা হয়? ডায়াস্টোল। তাহলে আমি বলতে পারি এটা কিসের ডায়াস্টোল? কিসের ডায়াস্টোল? বাম অলিন্দের, বাম অলিন্দের ডায়াস্টোল। আর এই যে বাম অলিন্দের ডায়াস্টোল, এই কাজটা সম্পন্ন হতে সময় লাগে কতক্ষণ জানো? সময় লাগে 0.8 সেকেন্ড। সবগুলো এটার মধ্যে সময় লাগে 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড। ঠিক আছে, বাম অলিন্দের ডায়াস্টোল। এবার বাম অলিন্দ, এখানে অলিন্দের ডায়াস্টোল আমি ধরে দিলাম, বাম লাগবে না, অলিন্দের ডায়াস্টোল। অর্থাৎ 0.5 সেকেন্ড সে প্রসারিত অবস্থা থাকবে, এর মধ্যে রক্ত প্রবেশ করবে। এবার অলিন্দের ডায়াস্টোল শেষ না, এবার কী হবে? সিস্টুল। কিসের সিস্টুল? অলিন্দের সিস্টুল। এবার হবে অলিন্দের সিস্টুল। আমার টোটালি সময় লাগে কতক্ষণ সময়? 0.5। তাহলে এর মধ্যে চলে গেলো কত? 0.3। বাকি সময় কত? সো 0.5 চলে গেলো, বাকি আছে কত? 0.3 সেকেন্ড। অর্থাৎ আমার অলিন্দের ভিতরে রক্ত প্রবেশ করতে লাগে 0.5 সেকেন্ড, আর বাইরেতে লাগে 0.3 সেকেন্ড। সংকুচিত অবস্থা থাকবে। তো যখন চাপ দিবে তখন এদিকে কপাটিকাটা খুলে যাবে না? খুলে কোথায় আসবে? নিলয়ের মধ্যে। কোথায় আসবে? নিলয়। তাহলে যখন অলিন্দের সিস্টুল হবে তখন নিলয়ের কী হবে? ডায়াস্টোল হবে। বিষয়টা ক্লিয়ার কি না? কারণ সে যদি চাপ দেয় তাহলে এদিকে রক্ত আসতে হবে না, তো নিলয়ের কী হবে? ডায়াস্টোল। আমি এটা নিচে লিখি, যদি জায়গা নয়। আচ্ছা, আমরা এদিকে লিখে নিই। নিলয়ের ডায়াস্টোল। এটাতে সময় লাগে 0.7 সেকেন্ড। তো দেখো, আমি বেশি আবার একটু ক্লিয়ার করতেছি চক্রটা কি। চক্রটা হচ্ছে, দেখো, প্রথম হচ্ছে গিয়া এটা হচ্ছে কোন অলিন্দ? বাম অলিন্দের ডায়াস্টোল হয়, 0.5 সেকেন্ড সময় লাগে। তখন ডায়াস্টোল মানে প্রসারিত অবস্থা থাকে। প্রসারিত রক্ত যখন পূর্ণ হয়ে যায় তখন কী হবে? সিস্টুল হবে। সিস্টুলের সময় লাগে কতক্ষণ? তখন এদিকে কপাটিকাটা খুলে যায়, তখন চলে আসে কোথায়? রক্ত কোথায় চলে আসে? নিলয়ের মধ্যে। কোথায় আসে? নিলয়ের মধ্যে। এই নিলয়ের যখন অলিন্দের সিস্টুল হয় তখন নিলয়ের কী হয়? ডায়াস্টোল। আর নিলয়ের ডায়াস্টোল কত সেকেন্ড? 0.7 সেকেন্ড। এই 0.7 সেকেন্ডের মধ্যে তোমার আবার এই অলিন্দ থেকে নিলয়ের মধ্যে নিলয়টা কী হয়ে যায়? রক্ত পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এখন অলিন্দ এখন কোন অবস্থায় আছে? ডায়াস্টোল।
তাহলে কী হবে এখন? সিস্টুল। যখন সিস্টুল হবে তখন এই রাস্তাটা অটোমেটিকলি কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন রক্ত চলে আসবে কোথায়? এগারোটা। আর এই যে নিলয়ের সিস্টুল হচ্ছে 0.1 সেকেন্ড, রক্তটা কোথায় চলে আসবে? দেহের মধ্যে। তাহলে দেখো আমার অলিন্দের ক্ষেত্রেও 0.8 সেকেন্ড, নীলের ক্ষেত্রে 0.8 সেকেন্ড, অর্থাৎ একটা চক্র সম্পন্ন হতে 0.8 সেকেন্ড কী লাগে? সময় লাগে। তো বিষয়টা ক্লিয়ার কিনা? তো আমরা এটা দেখলাম কোন ক্ষেত্রে? বাম অলিন্দের ক্ষেত্রে, বাম নীলের ক্ষেত্রে। যখন বাম নীলের মধ্যে হয় তখন ঠিক সেমভাবে ডান নীলের মধ্যে হয়। ঠিক আছে, আমরা একটা দেখলাম না, আমরা দেখলাম রক্ত প্রবেশ করলো, জমা হলো ভিতর, তারপর নীলে আসলো, নীলের ভিতর প্রবেশ করলো, আবার এওটা আসলো, দেহা আসলো। ঠিক আছে, এরপরে আবার কি হয়? ঠিক সেমভাবে আবার ঢুকবে, আবার বের হবে, অর্থাৎ আবার ফুসফুস থেকে কোথায় আসবে? অলিন্দে আসবে, অলিন্দ থেকে নীল আসবে, নীল থেকে দেহ আসবে, আবার আসবে। এই চক্রটা বারবার চলতে থাকে এবং প্রতি সেকেন্ডে কতবার হয়? 70 থেকে 80 বার হয়। তাহলে প্রতি মিনিটে 80 বার হয়, 70 থেকে 80 বার, গড়ে হচ্ছে 75 বার। সো আমরা বলছিলাম হৃদচক্র কী বা কার্ডিয়াক চক্র কী? মানবদেহে রক্ত সঞ্চালনের জন্য অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে যে প্রক্রিয়াগুলো বারবার সংঘটিত হয়, এই বারবার সংঘটিত হওয়ার যে সময়টা বা প্রক্রিয়াটাকে বলা হয় কি? হৃদচক্র বা কার্ডিয়াক চক্র। ঠিক আছে, আমরা মোটামুটি আমরা রক্ত সংবহন প্রক্রিয়ার সময় আমরা একটা এখন আইডিয়া পেলাম। ঠিক আছে, কিন্তু আমরা মূল চিত্র হচ্ছে দ্বিতীয়টা। আমরা প্রথমটা জাস্ট আমি চিন্তা করলাম যে এই জিনিসটা হলে মানুষ একটু সহজে বুঝতে পারবে। সো আমি দেখি তোমাদেরকে এটা কাজে লাগাতে পারে কি না। ঠিক আছে, সো আমরা এখন পরবর্তী ক্লাসে আমরা দেখব, আমরা এই হৃৎপিণ্ডের গঠন তো আমরা অলরেডি দেখে ফেলছি। আমরা এখন হৃৎপিণ্ডের মধ্যে কীভাবে রক্ত পরিবাহিত হয়। ঠিক আছে, তো এতক্ষণ সবাই অপেক্ষা করো, আমরা পরবর্তী ক্লাসে আসতেছি।